হ্যাঁ, যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে শুরু করি। আমি একটুখানি ভিডিওতে গণ্ডগোল করে ফেলেছিলাম। কর্ণকে আমি দেখছি কর্ণ স্বাধীন, কর্ণ নিঃসঙ্গ, এবং এই কর্ণের চরিত্রই কিন্তু প্রথমাবধি আমরা পাচ্ছি এই প্রথম পাঠ্যে। এবং স্বাধীন এবং নিঃসঙ্গ, অর্থাৎ তার কোথাও কোনো দায়বদ্ধতা নেই, তার কারোর কাছে কোনো কথা দেওয়া নেই, সবটাই সে স্বেচ্ছাধীন, স্ব ইচ্ছার অধীন। অর্থাৎ তার নিয়ন্ত্রণটা, তার চরিত্রের, কর্ণের চরিত্রের মূল নিয়ন্ত্রণটা কিন্তু তার নিজের হাতে। পরিবেশ, ঘটনাক্রম অথবা বাইরের কোনো ফ্যাক্টর, বাইরের কোনো কারণ কোনোভাবেই কর্ণের চরিত্রকে কিন্তু নিয়ন্ত্রিত করতে পারছে না। এবং এই যে তার আত্মনিয়ন্ত্রণের একটা জায়গা, অর্থাৎ বরাবরই তো সে চারিদিক থেকে অপমানিত হয়েছে, অবহেলিত হয়েছে, নিজের ক্ষমতায় সে বীরত্ব অর্জন করেছে, অথচ সেই বীরত্বের সম্মান সে কখনো পায়নি। এই অসম্মানের বোঝা মাথায় নিয়ে তার ভেতরে ভেতরে কোথাও একটা কাইন্ড অফ অ্যালিয়েনেশন বা এক ধরনের নিঃসঙ্গতার মধ্যে সে নিজেকে ডুবিয়ে দিয়েছে, এক ধরনের আত্মমগ্নতা তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। যাকে কিনা দ্রৌপদী বলেছে যে তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী, হয়তো মনে হয় কর্ণ দাম্ভিক, কর্ণ স্বেচ্ছাচারী। এর পরে যে জায়গাটায় আমরা দেখব, সেই জায়গাটা হচ্ছে একটা চরম, এখানে একটা কর্ণ এবং দ্রৌপদীর কিছু উত্তপ্ত বাদানুবাদ, বা দ্রৌপদীর তরফ থেকে এক ধরনের কখনো অপমান, কখনো কর্ণকে তার বিভিন্ন আবেগের কথা বলে বা আবেগে আঘাত করে তাকে উত্তেজিত করতে চেয়েছে, কখনো তাকে অপমানিত করেছে, কখনো তাকে দাম্ভিক বলে তিরস্কার করেছে। নানানভাবে সে চেয়েছে যে কর্ণকে তার লালিত যে সত্য, সেই সত্য থেকে বিচ্যুত করতে। সেখান থেকে দ্রৌপদীর যে উদ্দেশ্য নিয়ে এসেছে, সেই উদ্দেশ্যের পক্ষে কর্ণকে নিয়ে আসতে। কিন্তু যখনই বারবার দ্রৌপদী ব্যাহত হয়েছে, ব্যাঘাত পেয়েছে তার সেই উদ্দেশ্য সিদ্ধির পথে, তখনই কিন্তু দ্রৌপদী ক্রুদ্ধ হয়েছে। অ্যাকচুয়ালি কর্ণ, তার চরিত্রটাই এরকম যে তার চারিদিকে একটা কঠিন আবরণ, কঠিন একটা প্রাচীর তৈরি করে রেখেছে। তার ভেতরে সেই নিঃসঙ্গ, একাকী, স্বাধীন কর্ণ। তাই বাইরের যে কোনো পরিবেশ, যে কোনো ঘটনা, যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়াই যা তাকে বিদ্ধ করতে পারে, যা তাকে আহত করতে পারে, সেগুলো কিন্তু কোনোটাই কর্ণের মর্মভেদ করতে পারে না। সেগুলো সবই ওই প্রাচীরে ধাক্কা লেগে, প্রতিহত হয়ে সেগুলো ফিরে আসে এবং একক নিঃসঙ্গভাবে তার সেই আবর্তের মধ্যে কেন্দ্রীভূত থাকে কর্ণ স্বয়ং। যার জন্য দ্রৌপদীর চরিত্রের এই বিচ্ছুরণ, কখনো সে ক্রুদ্ধ, কখনো অভিমানাহত, কখনো সে সখ্যতার প্রত্যাশী, কখনো সে কূটনীতিজ্ঞ, রণনীতি বিশেষজ্ঞা, এত রকম পরিচয়ের যে ডাইমেনশন, এত রকম চরিত্রের যে শেডস বা বিভিন্ন রং, বৈচিত্র্য দ্রৌপদীর চরিত্রে, কিছুই যেন কর্ণকে স্পর্শ করে না। যে মুহূর্তে এই কথা কর্ণ বলে, আজ অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম, যুদ্ধের আগে শান্ত সময়ে রৌদ্রময় আকাশের তলায় যেও না পাঞ্চালী, আর এক মুহূর্ত অপেক্ষা করো, আমি দেখি তোমাকে আরও একবার ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে, ছলনার সন্ধান থেকে দূরে। তোমার চূর্ণালো কাঁপছে যখন বাতাসে, যখন বসনে, তোমার বসনে যখন বৃক্ষচ্ছায় চঞ্চল, তোমার অধর যখন রৌদ্ররেখায় স্পৃষ্ট, যুদ্ধের আগে গঙ্গার তীরে
শান্ত নীল বনভূমির নির্জনতা। কি চূড়ান্ত একটা রোম্যান্টিক সিকোয়েন্স, আশ্চর্য লাগে। তার আগের মুহূর্তে দ্রৌপদী তাকে বলেছে, যদি তোমার পক্ষে বর্জনীয় হয়, নিজের ইষ্ট লোভনীয় হয় আত্মলোভ, তাহলে আর বাক্যব্যয় অনর্থক। তার আগেই বলেছে যে তুমি স্বেচ্ছাচারী, তুমি দাম্ভিক। অর্থাৎ কি, দ্রৌপদীর কোনো প্ররোচনাই কিন্তু কর্ণকে প্ররোচিত করতে পারেনি। কর্ণ শুধু চেয়েছে সেই মুহূর্তটাকে, যেই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ একটা কথা, ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে, ছলনার সন্ধান থেকে দূরে। দ্রৌপদী তো এসেছেই এই দুটোর জন্য, ক্ষমতা এবং ছলনা। ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে মানে দুই ক্ষমতাবান রথী, একদিকে অর্জুন একদিকে কর্ণ, তার থেকে দূরে, ছলনার সন্ধান থেকে দূরে। অর্থাৎ দ্রৌপদীর আসার উদ্দেশ্য বা দ্রৌপদীর আসার কারণটা কিন্তু কর্ণের কাছে একেবারে পরিষ্কার, যে সে পাণ্ডবদের বিজয়, পাণ্ডবদের কল্যাণকে সুনিশ্চিত করবার জন্যই কর্ণের কাছে এসেছে। কুন্তী এবং দ্রৌপদীর একমাত্র ভয়ের জায়গা হচ্ছে কর্ণ। সেই কর্ণ পাণ্ডবদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেই কর্ণ এতটাই বীর যে কৃষ্ণ আশ্বস্ত করা সত্ত্বেও দ্রৌপদী কিন্তু আশ্বস্ত হতে পারছেন না যে সেই জয় সুনিশ্চিত, অর্জুনের কোনো ক্ষতি হবে না বা পঞ্চ পাণ্ডবের কোনো ক্ষতি হবে না। একবারও কি মনে হয় যে দ্রৌপদী এবং কুন্তী কর্ণের কথা ভেবে কর্ণকে হারাবে না, কর্ণের মৃত্যু হতে দিতে পারে না, এই রকম জায়গা থেকে পাঞ্চালী বা কুন্তী এসেছে কর্ণের কাছে প্রস্তাব নিয়ে যে যুদ্ধ থেকে, কৌরব পক্ষ থেকে তুমি সরে দাঁড়াও? এটা কখনো একবারও কি মনে হয়েছে? কুন্তীর যে মাতৃত্বের দাবি নিয়ে কুন্তী আজ এসেছে, কুন্তী কি পারতো না আগে সেই দাবি নিয়ে কর্ণের কাছে যেতে? এই মুহূর্তটাকে বেছে নিল কেন? যুদ্ধের প্রাক মুহূর্তে এই মুহূর্তটাকেই কুন্তী বেছে নিল কেন? অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, অত্যন্ত কূটনৈতিকভাবে কুন্তী সেই সময়টাকে বেছে নিয়েছে। কারণ এটাই সময়, এটাই হচ্ছে সেই ব্রাহ্ম মুহূর্ত, এই হচ্ছে সেই মহাক্ষণ যখন মাতৃত্বের দাবি নিয়ে পরিচয়হীন পুত্রর কাছে সে দাঁড়াতে পারে এবং তাকে সেই পরিচয় জ্ঞাপন করে পুত্রকে সে তার নিজের অভীষ্টে বা নিজের লক্ষ্যের প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারে। তার তো একটাই অভীষ্ট, যে পঞ্চ পাণ্ডব, বিশেষ করে অর্জুনের জয়কে, অর্জুনের কল্যাণকে সুনিশ্চিত করা। দ্রৌপদীও তাই। দ্রৌপদীর যদি তার সাথে সখ্যতা করার বাঞ্ছা থাকতো, মনোবাঞ্ছা থাকতো, অথবা মিত্রতা পাতানোর ইচ্ছেই থাকতো, অভিলাষী থাকতো, তাহলে কি সে পারতো না? তাহলে সে কেন যুদ্ধের আগের দিনটাকেই বেছে নিল? কারণ দ্রৌপদী জানে যে কর্ণের কাঙ্ক্ষিতা রমণীটাকে, সেই জায়গাটা থেকে সে ওই অভিলাষকে, কর্ণের সেই ইচ্ছাকে, কর্ণের সেই আকাঙ্ক্ষাকে সে কিন্তু কাজে লাগাতে চেয়েছে। এবং কর্ণের সঙ্গে তার যে এই বাক্য, এটা তো ছলনা। এর পেছনে গূঢ় উদ্দেশ্যটা কি? এর পেছনে গূঢ় উদ্দেশ্য হচ্ছে অর্জুনের জয়কে নিষ্কণ্টকিত করা, অর্জুনের কল্যাণকে করা, ঘোষণা সুনিশ্চিত করা। এবং সেটা একমাত্র পারে কর্ণ। কর্ণ যদি এই যুদ্ধক্ষেত্র, এই রণক্ষেত্র ত্যাগ করে, তাহলে পাণ্ডব পক্ষ থেকে কুন্তী এবং দ্রৌপদী দুজনেই সুনিশ্চিত হতে পারে। তাই দ্রৌপদীর এই উদ্দেশ্য, দ্রৌপদীর এই ছলনা সম্পূর্ণভাবে কর্ণের কাছে উদ্ভাসিত, কর্ণের কাছে পরিষ্কার প্রাঞ্জল। তাই দ্রৌপদীর কোনো প্রস্তাবিত তাকে স্পর্শ করতে পারেনি, কারণ সে তো জানে দ্রৌপদী কেন এসেছে। তাই সেই মুহূর্তটাকে, একটা মুহূর্তকে কর্ণ চয়ন করে নিয়েছে, যে মুহূর্তে কর্ণর প্রেমিক হৃদয়ের একটা
উন্মোচন আমরা দেখি। কি আশ্চর্য, তার আগে একটা এরকম উত্তপ্ত পরিবেশ, তার পরিপ্রেক্ষিতে কর্ণ শান্ত, স্থির, ধীর, তার সেই আবেগঘন যে হৃদয়, যুদ্ধের প্রাক মুহূর্তে সেই হৃদয়ের শেষবারের মতন তার প্রকাশ দ্রৌপদীর কাছে। তার শেষ ইচ্ছা, যেও না পাঞ্চালী, আর এক মুহূর্ত অপেক্ষা করো। শেষবারের মতন সে পাঞ্চালীকে দেখে নিতে চায়। সমস্ত ক্ষমতা, সমস্ত ছলনা, সমস্ত দ্বিচারিতার ঊর্ধ্বে উঠে গিয়ে সে তার প্রেমিকাকে দেখতে চায়। সে দ্রৌপদীকে একবার দেখতে চায়। যুদ্ধের আগের মুহূর্তে গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতা, কি অসাধারণ সিকোয়েন্স, কি অসম্ভব কাব্যিক একটা মুহূর্ত, এবং আশ্চর্য কাব্যিকতার সাথে নাটকীয়তা। কোথায় নাটক উঠে গেছিল, সেখান থেকে কোথায় নাটক চলে গেল। নাটকীয়তা এবং কাব্যিকতা, কাব্য এবং নাটক কোনোটাই তো পরস্পর বিরোধী নয়, বরং অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিনুনির যেমন বন্ধন হয়, নাটক এবং কাব্যেরও তেমনই বন্ধন। নাটকীয়তা যত চরমে ওঠে, যত চরমে উঠতে থাকে, সেখানেই তো কাব্যিকতাকে এইভাবে আনা যায়, বুদ্ধদেব বসু যেভাবে এনেছেন। কোথাও তো বিচ্যুতি ঘটেনি, না কাব্যিকতা না নাটকীয়তা, অথচ দেখো কি অসাধারণ দুটোর রসায়ন। সুশ্রাব্য বচন যেন রূপমুগ্ধ যুবা, অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দেওয়ার জন্য উন্মাদ। দ্রৌপদীকে কিন্তু স্পর্শ করল না কর্ণের এই আবেগঘন উক্তি, কর্ণের এই প্রস্তাব, কর্ণের এই সামান্য অনুরোধটুকু। সে কিন্তু মিত্রতা চায়নি, সে বন্ধুতা চায়নি, সে শুধু চেয়েছে একটা মুহূর্ত, একটা পল, যে পাঞ্চালী যেও না, একটু দাঁড়াও। তীব্র তোমার তিরস্কার পাঞ্চালী, কিন্তু সত্য নেই। আমি এত দূর পর্যন্ত হত্যায় বিমুখ। মানে কোনোদিন সে একটা পশু পাখিকে পর্যন্ত হত্যা করেনি, কিন্তু শুধু কিঞ্চিত খ্যাতি আছে। অর্জুনের মতন অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার, শুধু কিঞ্চিত খ্যাতি আছে, হয়তো ভিত্তিহীন, তাই যাই পরীক্ষা। কি অসাধারণ সাবলীলতায় নিজের ইচ্ছেকে সে ব্যক্ত করল। অর্থাৎ কর্মই হচ্ছে কর্ণের পরিচয়। নিজেকে সে কি করে নিতে চায়, যাচাই করে নিতে চায়। যার মধ্যে দিয়ে অবশেষে আমি পাবো আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত, প্রমাণিত। অর্থাৎ লোকে বলে আমি বীর, কিন্তু আমি তো এখন অবধি পরিচয় পাইনি, আমার কর্মের পরিচয় পাইনি। অর্থাৎ জন্মগত যে কৌলিন্য আমাকে এর আগে আমার মাতা দিয়ে গেলেন, সেটা নয়। আমার পরিচয় আমার বীরত্ব, আমার পরিচয় আমার কর্ম, যে বীরত্বকে আমি অর্জন করেছি, যে কর্ম আমার ধর্ম, সেই জায়গাটা থেকে আমি আমার নিজের পরিচয়কে তুলে আনতে চাই। অর্থাৎ ওই যে কর্ণের একটা নিজস্ব ফিলসফি ছিল, একদমই সত্যি, কর্ণের একটা নিজস্ব জীবন দর্শন ছিল। সেই জায়গাটা থেকে জন্মবৃত্তান্তের কৌলিন্য নয়, জন্মবৃত্তান্তের কৌলিন্যের জন্য বারবার কর্ণকে আঘাত পেতে হয়েছে। সেই জায়গাটা থেকে তার এক ধরনের অভিমান, সেই জায়গাটা থেকে এক ধরনের তার ক্রোধ, ক্ষোভ, এক ধরনের নিঃসঙ্গতা তাকে সবার থেকে স্বতন্ত্র করেছে, তাকে সবার থেকে পৃথক ব্যক্তিত্বের অধিকারী করেছে। কিন্তু তবু সে নিজেকে যাচাই করে নিতে চায়। একটাই পরিচয় তার, কর্ণবীর। কর্ণ জ্যেষ্ঠ পাণ্ডব নয়, কর্ণবীর। আমি পাবো আমার আত্মপরিচয়, সেটাই হবে তার আত্মপরিচয়। ষষ্ঠ কৌরব হিসাবে, এই জ্যেষ্ঠ কৌরব, এই পাণ্ডব হিসেবে তার আত্মপরিচয় নয়,
তার আত্মপরিচয়, তার সে বীর হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত। দ্রৌপদী, অনিবার্য তোমার পতন, আমার দুঃখ হয় তোমার জন্য। শেষটা তীব্র শ্লেষ অর্জুন এই কর্ণকে দ্রৌপদী দিয়ে চলে গেল। পাণ্ডব পত্নী বিজয়িনী হন, দ্রৌপদীর প্রস্থান। অর্থাৎ এই যে দ্রৌপদী চলে গেল, পুরো সিকোয়েন্সটার সঙ্গে দ্রৌপদীর যে কোনো অ্যাটাচমেন্ট নেই। দ্রৌপদী যে তার উদ্দেশ্যতে অসফল হলো, যে উদ্দেশ্য নিয়ে দ্রৌপদী এসেছিল সেটা সফল হলো না। শেষ পর্যন্ত দ্রৌপদী কিন্তু ক্রুদ্ধ, ব্যথিত নয়, একবারের জন্য ব্যথিত নয়। অনিবার্য তোমার পতন, আমার দুঃখ হয় তোমার জন্য। এক ধরনের করুণা, এক ধরনের ক্রোধ, সেটাকে সে প্রকাশ করে চলে গেল। কোথাও কর্ণের প্রতি তার এতটুকু আবেগ বা এতটুকু হৃদয়ের কোনো রকম প্রগাঢ়তা বা যে বন্ধুত্বের প্রস্তাব দ্রৌপদী দিয়েছিল, সেই সখ্যতা, সেই মিত্রতার এতটুকু কোথাও বর্ণময় ছটা দেখতে পাই না। অর্থাৎ সবটাই ছিল ছলনা, সবটাই ছিল সাজানো, সবটাই ছিল বানানো। একমাত্র উদ্দেশ্য ছিল কর্ণকে এই রণক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে আসে। বৃদ্ধ পাঞ্চালী সুবচন বললেন। দ্বিতীয় বৃদ্ধ, পাঞ্চালী যুদ্ধ চান। প্রথম বৃদ্ধ কর্ণ সুবচন বললেন, দ্বিতীয় বৃদ্ধ কিন্তু কর্ণ অটল। তিনি জয় চান না, তবু যোগ দেবেন যুদ্ধে। এটাই তো কথা, তিনি জয় চান না, কারণ জয়ে কি হবে? বা পাণ্ডব পক্ষ জয়ী হোক বা কৌরব পক্ষ জয়ী হোক, কর্ণের তো কিচ্ছু যায় আসে না। তিনি যুদ্ধ চান, তিনি অর্জুনের প্রতিপক্ষ হয়ে যুদ্ধ করে তিনি হয় অর্জুনকে হত্যা করে তার বীরের সৌভাগ্য তিলক কপালে আঁকতে চান, নয় অর্জুনের হাতে বীরের মতো নিহত হয়ে তিনি ক্ষত্রিয়ের বীরের সম্মান পেতে চান। অর্থাৎ নিজেকে তিনি রণক্ষেত্রে যাচাই করে নিতে চান। যদি যুদ্ধ হয়, হবেই হবেই। পাঞ্চালী তাই বললেন না, পাঞ্চালী তাই বললেন। আমি উদ্ভ্রান্ত, কে যেন আসছেন, কেউ আসছেন, মনে হয় কৃষ্ণ। কৃষ্ণ, এবার তবে সমাধান। কুন্তি গেল, দ্রৌপদী গেল, কেউ পারল না সমাধানের রাস্তা। সমাধানের রাস্তা একটাই, কর্ণকে যুদ্ধ থেকে সরাতে হবে। যেভাবেই হোক কর্ণকে কৌরব পক্ষ থেকে সরিয়ে আনতে হবে। শুনেছি তিনি সন্ধি চান, সত্যি? এইবারে আমরা দেখব কৃষ্ণ ঢুকবে। কৃষ্ণ ঢুকছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। কৃষ্ণের এপিসোডটা আবার আমি পরের দিন, হয়তো আর দুটো ক্লাস করালে আমি টেক্সটটাকে কমপ্লিট করতে পারবো। এবং বারবার করে যেটা বলছি যে প্রথম পাঠ্যের যে টপিকসগুলো আমাকে দিয়েছো, আমি কিন্তু যদি ক্লাসগুলো ফলো করতে থাকো তাহলে অনেকগুলো বিষয়বস্তু কিন্তু আমি একসঙ্গে ধরেছি। তার মধ্যে ধরো কর্ণের চরিত্র আছে, দ্রৌপদীর চরিত্র আছে, কুন্তির চরিত্র আছে, কৃষ্ণ আসবে, এবং তার সাথে এই দুই বৃদ্ধ যারা নাটকের মধ্যে এসেছে এবং নাটকের সিকোয়েন্সগুলোকে, নাটকের যে সিচুয়েশনসগুলোকে, ঘটনাক্রমগুলোকে একটার সঙ্গে একটাকে কিভাবে জুড়ছে, এবং কুন্তি, দ্রৌপদী, কৃষ্ণ তাদের আগমনের আগে যে একটা প্রাক বাতাবরণ তৈরি করা, এটা খুব আগের দিনেও বলেছিলাম, এটা একটা প্রাচীন দেশজ নাটকের একটা রীতি আমাদের এখানে, যে আগে যেমন নাটক শুরু হওয়ার আগে সেই বিদূষক হোক বা কোনো
কোরাস হোক বা নর্তকী হোক, তারা বিবেক হোক, তারা মঞ্চে এসে নাটকটার বিষয়বস্তু বা কি ঘটতে চলেছে সেটাকে তারা কি করতো, বিবৃত করার পর নাটকটা শুরু হতো। কেমন? তো এইখানে কিন্তু দেশীয় রীতির সেই ইয়েটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই রীতির একটা প্রচলন বুদ্ধদেব বসু করলেন, যে প্রত্যেকটা চরিত্র নাটকটা শুরু হওয়ার আগেও বটে, এবং প্রত্যেকটা চরিত্র এসে মঞ্চে তাদের যথাযথ উপস্থাপনার আগে এই দুই বৃদ্ধের কথোপকথনের মধ্যে দিয়ে একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতিতে যে জাম্প করা, একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতিতে যে ঢোকা, তার ভেতরের করিডরটা, তার ভেতরের ভেতর থেকে নির্গমনের রাস্তা এবং আরেকটার প্রবেশ পথ যেন তারা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ গোটা নাটকটাকেই যে গাঁথার কথা বলা যায়, যে এই দুজন বৃদ্ধ যেন গেঁথে যাচ্ছেন এবং সিকোয়েন্সগুলোকে তারা তুলে তুলে ধরছেন, যার জন্য এই দুই বৃদ্ধের উপস্থাপনা, দুই বৃদ্ধের চরিত্র, দুই বৃদ্ধের উপস্থিতি নাটকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। আচ্ছা, তার পাশাপাশি কিন্তু আমি কনস্ট্যান্টলি বলে যাচ্ছি যে কোন কোন জায়গাগুলোতে নাটকীয়তা, কোন কোন জায়গাগুলোতে কাব্যিকতা খুব প্রকটিতভাবে, এই জায়গাটা নাটক, এই জায়গাটা কবিতা, এই জায়গাটা নাটক, এই জায়গাটা কবিতা, এইভাবে বলা যাবে না। কারণ নাটকীয়তা এবং কাব্যিকতা দুটোকে এত সুন্দরভাবে ব্লেন্ডিং করা হয়েছে, দুটোকে এত সুন্দরভাবে এখানে সেই বেনিবন্ধের মতন দুটোকে জড়িয়ে নেওয়া হয়েছে যে দুটো থেকে আলাদা করা যায় না। অথচ কাব্যিকতা, রোম্যান্টিসিজম, নাটকীয়তা, নাটকীয় যে নাটকের যে বিভিন্ন পর্যায়গুলো, সেইগুলো মানে সেই জায়গাগুলো, নাটকের যে গঠন রীতির সেই জায়গাগুলো কি সুন্দরভাবে এক একটা জায়গায় মাউন্টেড হয়েছে। কুন্তির সঙ্গে একরকম, দ্রৌপদীর সঙ্গে একরকম, অর্জুনের কৃষ্ণের সঙ্গে একরকম, মানে প্রত্যেকটাই মনে হয় যেন ইন্ডিভিজুয়াল এক একটা নাটক। কুন্তির সঙ্গে কর্ণের কথোপকথন, দ্রৌপদীর সঙ্গে কর্ণের কথোপকথন, আবার কৃষ্ণের সঙ্গে কর্ণের কথোপকথন। তাদের এই নাটকীয়তাগুলো তাদের নিজস্ব চরিত্র নিয়েই যেন এসে গেছে, অথচ তিনটে কোনোটার থেকে পৃথক নয়, তিনটের সঙ্গে ভীষণভাবে আবদ্ধ, এবং তার সঙ্গে কোথায় কোন সিচুয়েশনসগুলো নাটকীয়তার মধ্যে দিয়ে কাব্যিকতাকে কীভাবে বের করে আনা হয়েছে, দুটোই যেন দুটোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রসঙ্গটাও কিন্তু আমি বারবার করে যখন টেক্সট পড়াচ্ছি সেই সময় পড়িয়ে যাচ্ছি। তাই তোমাদের কাছে আমার যেটা বলা, যে আমি যেরকম পড়াচ্ছি চেষ্টা করো টেক্সটে সেগুলোকে পয়েন্ট আউট করতে, কারণ পরীক্ষার উত্তর লেখার সময় কিন্তু এই জায়গাগুলো খুব দরকারি বলে আমার মনে হয়। তো অনেকগুলো ক্লাস হয়ে গেল, প্রায় 3টে না 4টে ক্লাস হয়ে গেল প্রথম পাঠ্যর উপরে। প্রথম পাঠ্য কতটা বুঝতে পারছো, প্রথম পাঠ্যের টপিকসগুলো তোমাদের কাছে আছে, সেই অনুযায়ী পড়াটা ধরতে পারছো কি না, কোনো অসুবিধা হচ্ছে কি না, এই ফিডব্যাকগুলো না পেলে আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু। এই ফিডব্যাকগুলো যদি আমাকে একটু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাও, যে আমার এই পড়ানোর মধ্যে দিয়ে যে রিকোয়ারমেন্টসগুলো, সেই রিকোয়ারমেন্টসগুলো তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে আমার মনে হয় যে আমি ঠিক রাস্তাতেই পড়াচ্ছি। ঠিক আছে? সুতরাং এইটা একটু তোমাদের কাছে আমি চাইবো যে একটু আমাকে জানাও প্রথম পাঠ্য পড়ানোটা তোমরা ধরতে পারছো। ঠিক আছে?